হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে মাধ্যমিকের যে সিলেবাস, সেই সিলেবাসের ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টারের বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, তো প্রথম একটা ভিডিও আমি দিয়েছি। এবারে কিন্তু যেটা উপাদান এবং স্তরবিন্যাস সম্পর্কে ছিল, এবারে দ্বিতীয় যে ভিডিওটা, এটাতে তোমার এই বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে এবং পুরো জিনিসটা পরপর প্রশ্ন কিভাবে পড়লে তোমাদের মনে থাকবে, কী কী ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আলোচনা করতে গেলে যে যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে সেগুলো পরপর আমি লিখে রেখেছি। প্রথম যেটা আছে, দেখো আমাদেরকে জানতে হবে যে ইনসোলেশন অর এটাকে পুরোপুরি বলা হয় ইনকামিং সোলার রেডিয়েশন বা আগত সৌরকিরণ বা সূর্যরশ্মির তাপীয় ফল বলতে কি বোঝো। ঠিক আছে, এটা তোমাদের সব থেকে প্রথমে কিন্তু তোমাদের পরিষ্কার করতে হবে যে ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন জিনিসটা কী। তাহলে দেখো, ইনকামিং সোলার রেডিয়েশন মানে ইনকামিং মানে আসা, আর সোলার রেডিয়েশন মানে সৌর কিরণ, সূর্যের যে তরঙ্গ সেটাকে বলছে। তাহলে ইনকামিং সোলার রেডিয়েশন মানে সেটাই হচ্ছে ইনসোলেশন, এবং সেই জিনিসটাকে আমরা সূর্যরশ্মির তাপীয় ফল আমরা বলে থাকি। তাহলে আমরা যদি তোমরা এটাকে ডেফিনেশন হিসাবে নিই, তাহলে কী হবে দেখো, বলছে আলো এবং উত্তাপের মাধ্যমে সূর্য থেকে যে শক্তি নির্গত হয় তার প্রায় 200 কোটি ভাগের এক ভাগ 200 কোটি ভাগের এক ভাগ তড়িৎ চুম্বকীয় তরঙ্গরূপে সেকেন্ডে প্রায় 2976000 কিলোমিটার বেগে পৃথিবীতে আসে। পৃথিবীতে আগত, এটাই হচ্ছে মেন কথা, এই লাস্টে যে লাইনটা বলছে এটাই হচ্ছে মেন কথা, হচ্ছে পৃথিবীতে আগত ওই সৌরশক্তিকে ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল বা আগত সৌরবিকিরণ বলা হয়। অর্থাৎ পৃথিবীতে মোট যে সৌরশক্তি পৃথিবীতে আসছে, সেই সৌরশক্তিটাকেই বলছে তোমার ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন বা আগত সৌরকিরণ বা সূর্যরশ্মির তাপীয় ফল। এবার দেখো, এই ইনসোলেশনটাকে কয়টা ভাগে ভাগ করা হয়। আমাদের পৃথিবীতে যে ইনসোলেশনটা আসছে সেটা আসার সময় কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি কি ভাগ? একটা হচ্ছে অ্যালবেডো, একটা হচ্ছে কার্যকরী সৌরকিরণ। বুঝতে পারছো, অ্যালবেডো এবং কার্যকরী সৌরকিরণ দুটো কিন্তু বিপরীত অবস্থা। ইনসোলেশন, দেখো এখানে লেখা আছে ইনসোলেশন, যেটা টোটাল আগত সৌরকিরণ, যেটাকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অ্যালবেডো, যেটা 34%, আর কার্যকরী সৌরকিরণ সেটা হচ্ছে 66%। বুঝতে পেরেছো, এই দুটো কিন্তু বিপরীত ধর্মী। অ্যালবেডো অর্থাৎ যেটা পৃথিবী পৃষ্ঠকে কোনো রকম উত্তপ্ত না করে পৃথিবী থেকে ফিরে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যালবেডো। আর কার্যকরী সৌরকিরণ মানে যেটা পৃথিবীকে উত্তপ্ত করছে, সেটি হচ্ছে তোমার কার্যকরী সৌরকিরণ। এবার আমাদেরকে জানতে হবে যে অ্যালবেডো কাকে বলে। সেটা আমি তোমাদের বলেই দিলাম। এবারে ভাষায় বলতে গেলে দেখো কী হচ্ছে, বলছে পৃথিবীতে আগত সৌর বিকিরণ যা সূর্য থেকে নির্গত মোট শক্তির 200 কোটি ভাগের এক ভাগকে যদি 100% ধরা হয়, তবে তার প্রায় 34% পৃথিবী থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় বলে একে পৃথিবীর অ্যালবেডো বলা হয়। এই অ্যালবেডো সর্বাধিক হয় মেঘ থেকে। দেখো, মেঘ হচ্ছে একটা তোমার সাদা পেজা তুলোর মতো, ফলে কী হয়, ওইখান থেকে বিকিরণটা সব থেকে বেশি হয় 25%। ঠিক আছে, আর সর্বনিম্ন হয় স্থলভাগ থেকে 2%। আর মাঝামাঝি যেগুলো আছে সেটা ধূলিকণা, লবণকণা, এই সমস্ত থেকেও কিন্তু বিকিরণ কিছুটা হয়ে থাকে। তাহলে সব মিলিয়ে আমাদেরকে তোমার ওই 34%ই কিন্তু হবে, সবগুলোকে যদি ভাগ করা হয়। তাহলে 34%-এর মধ্যে সব থেকে বেশি 25% কিন্তু তোমার মেঘ থেকেই হয়ে যাচ্ছে। এরপর দেখো, যেটা জানতে আমাদের কার্যকরী সৌরকিরণ, অর্থাৎ কার্যকরী সৌরকিরণ মানে যে সৌরকিরণটা আমাদের পৃথিবীকে উত্তপ্ত করছে। হচ্ছে আগত সৌরবিকিরণের মধ্যে পৃথিবীর অ্যালবেডো প্রায় 35% বাদ দিলে বাকি যে 66% বা 65% থাকছে, তার প্রায় 14% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি শোষণ করে নেয়। আর অবশিষ্ট 51% সৌর বিকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। সুতরাং এই যে তোমার এইখান থেকে লিখবে, বলছে আগত সৌর বিকিরণের শতকরা 65 ভাগের মাধ্যমে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এবং ওই আগত সৌর বিকিরণই হচ্ছে কার্যকরী সৌরকিরণ। অর্থাৎ যে সৌরকিরণটা, অর্থাৎ 66% যে সৌরকিরণটা পৃথিবী এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, সেটাই হচ্ছে তোমার ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, পৃথিবীর ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, সেটি হচ্ছে তোমার কার্যকরী সৌর বিকিরণ।
তাহলে এটা তোমাদের পরিষ্কার হয়ে গেল যে ইনকামিং সোলার রেডিয়েশনকে দুটো ভাগে যে ভাগ করা হয় অ্যালবেডো এবং কার্যকরী সৌর বিকিরণ কি, এটা হয়ে গেল। এরপর দেখো আছে পৃথিবীর তাপের সমতা। তাপের সমতা বা তাপ বাজেট বলতে কি বোঝো? তাহলে তাপের সমতা বা তাপ বাজেট, দেখো তাপ সমতা বা তাপ বাজেট আছে বলে কিন্তু আমরা পৃথিবীতে বসবাস করতে পারছি। তাহলে দেখো দিনের বেলায় যে পরিমাণ সৌর বিকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে আসে, রাত্রিবেলা সেটাই বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। এভাবেই পৃথিবীতে তাপের সমতা বজায় থাকে। অর্থাৎ আমাদের দিনের বেলাতে যে পরিমাণ তাপ আসছে সেটা যদি রাতে তোমার বিকিরণ না হতো তাহলে কি হতো? পৃথিবী ক্রমশ উত্তপ্ত হতে থাকতো, তাহলে পৃথিবীতে আমরা বসবাস করতে পারতাম না। ঠিক একই রকমভাবে দেখো যখন শীতকাল হয় তখন কি হয়? দিনটা ছোট হয়, অর্থাৎ তাপ সূর্য থেকে কম আসে, রাতটা কিন্তু বড় হয়। আবার গ্রীষ্মকালে তার অপোজিট অবস্থা, দিনটা বড় হয়, অর্থাৎ আগত সৌরকিরণ বা ইনসোলেশনটা বেশি হয়। আবার যেটা তোমার রাতটা হয়ে যায় তোমার ছোট, যার জন্য কোনো পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। তাহলে এটাই হচ্ছে তোমার তাপের সমতা। এরপর দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কী কী। তাহলে দেখো আমাদের পৃথিবীতে যে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, অর্থাৎ ইনসোলেশন আসার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলকে যে উত্তপ্ত করছে তার কিন্তু কতগুলো পদ্ধতি আছে, ঠিক আছে? এবং সব পদ্ধতিতে সমভাবে কিন্তু পৃথিবী উত্তপ্ত হয় না। আমি তোমাদের কোনটাতে বেশি হয় সেটা আমি বলেই দেবো। দেখো এখানে বলছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। বায়ুমণ্ডল 3টি পদ্ধতির মাধ্যমে উত্তপ্ত হয়, যথা কী কী? 1 নম্বর হচ্ছে বিকিরণ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে পরিচলন পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে পরিবহন পদ্ধতি। বিকিরণ, পরিচলন, পরিবহন। এবার বিকিরণ কোনটাকে বলছে? বলছে সূর্য থেকে তাপ তরঙ্গ বিকিরিত হয়ে মহাশূন্যের মধ্য দিয়ে বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলেও বায়ুমণ্ডল ঠান্ডায় থেকে যায়। বুঝতে পারছো? অর্থাৎ সরাসরি যেটা ওইটা আসছে। এইভাবে যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই শীতলতর স্থানে সঞ্চালিত হয় তখন তাকে বিকিরণ পদ্ধতি বলে। এরপর দেখো কি আছে? পরিচলন পদ্ধতি। দেখো বিকিরণ পদ্ধতিতে কিন্তু এই ছবিটা তোমরা দিতে পারো। তারপরে দেখো পরিচলন পদ্ধতিতে এই ছবিটা, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, এটা হচ্ছে পরিচলন পদ্ধতি। আর পরিবহন পদ্ধতি মানে ওই অনেকটা বিকিরণ পদ্ধতির মতোই কিন্তু চারিদিক থেকে বিকিরণটা হবে, সেটা হচ্ছে তোমার পরিবহন পদ্ধতি। এবার দেখো পরিচলন পদ্ধতি কোনটাকে বলছে? বলছে সূর্য থেকে আসা তাপে পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয়। এই উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে আর উপরের শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামে, আবার এই শীতল বায়ু গরম হয়ে উপরে উঠে যায়। এইভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, একে পরিচলন পদ্ধতি বলা হয়। আমরা যেমন তোমার হাঁড়িতে যদি জল গরম করতে দিই তাহলে দেখবে জলটা গরম যখন হয় তখন নিচের উষ্ণ জলটা উপরে উঠে যায়, আবার উপরের যে জলটা আছে সেটা কিন্তু নিচে চলে আসে। এইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকে। ওই পদ্ধতিটাকে বলছে তোমার পরিচলন পদ্ধতি। এবার পরিবহন পদ্ধতি কোনটাকে বলছে? যে পদ্ধতিতে দুটি বস্তু পরস্পর সংলগ্ন অবস্থায় থাকলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হয় তাকে পরিবহন পদ্ধতি বলে। তাহলে এটা গেল তোমার বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি। এবার দেখো পরের প্রশ্নটি বলেছে যে কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? প্রশ্ন হবে তোমার বিকিরণ পদ্ধতি। অর্থাৎ আমরা যে 3টে পদ্ধতি জানলাম, পরিবহন, পরিচালন এবং বিকিরণ, এই পদ্ধতিগুলোর মধ্যে সবথেকে বেশি উত্তপ্ত হয় কিন্তু বিকিরণ পদ্ধতিতে। এরপর দেখো আছে তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার। ঠিক আছে, থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা মাপক যন্ত্র। এবার কি আছে? উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপের এককগুলি লেখো। তাহলে দেখো উষ্ণতা এবং তাপমাত্রা পরিমাপ করার জন্য কিন্তু দুটো একক আছে, এটা তোমাদের কাছে পরিষ্কার থাকতে হবে। নাহলে কিন্তু তোমাদের মানে কি বলতো, যদি ধরো বলি যে আমার জ্বর হয়েছে, আমার টেম্পারেচার কত 100 ডিগ্রি সেলসিয়াস যদি বলে ফেলি তাহলে কিন্তু সেটা ভুল, ওটা কিন্তু ফারেনহাইটে থাকে। বুঝতে পেরেছো? অতএব দুটো যে ইউনিট আছে ফারেনহাইট এবং সেলসিয়াস, সেই দুটোকেই তোমাকে এখানে বলতে বলছে। তাহলে এখানে উষ্ণতা পরিমাপের প্রধানত একক হচ্ছে দুটি, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ থার্মোমিটারে আমরা যেটা ব্যবহার করি সেটা কিন্তু ডিগ্রি ফারেনহাইটের। বুঝতে পেরেছো? ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমরা ধরো জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে, সেটা কিন্তু আবার 100 ডিগ্রি সেলসিয়াস। অতএব তোমাদের যে ইউনিটটা আছে ইউনিটটা কিন্তু ঠিক মতো ফলো করতে হবে। এরপর যেটা আছে উষ্ণতার প্রসর কাকে বলে? তাহলে উষ্ণতার প্রসর, দেখো উষ্ণতার প্রসর মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য। এটাকে আবার 3টে বা ভাগে ভাগ করা হয় উষ্ণতার প্রসর জিনিসটাকে। তো দেখো উষ্ণতার প্রসরকে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে সেটাকে দৈনিক উষ্ণতা প্রসর, তারপরে তোমার মাসিক উষ্ণতা এবং বার্ষিক উষ্ণতার প্রসর, এরকম কতগুলো ভাগে ভাগ করা হয়।
হ্যাঁ, তাহলে দেখো উষ্ণতার প্রসার হচ্ছে কোনো স্থানের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে উষ্ণতার প্রসার বলা হয়। এটিকে দেখো কটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার অর্থাৎ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা, তারপর হচ্ছে মাসিক উষ্ণতার প্রসার অর্থাৎ মাসের সর্বোচ্চ গড় উষ্ণতা এবং সর্বনিম্ন গড় উষ্ণতা, আবার বার্ষিক উষ্ণতার প্রসার অর্থাৎ কোনো বছরে গড় সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার মান দুটির পার্থক্যকে বার্ষিক উষ্ণতার প্রসার বলা হয়। অর্থাৎ উষ্ণতার প্রসারকে এই তিনটে ভাগে ভাগ করা হয়, দৈনিক, মাসিক এবং বার্ষিক। পরিষ্কার হয়েছে? এরপর দেখো আছে কি দৈনিক গড় উষ্ণতা কাকে বলে। এরপরের প্রশ্ন যেটা আছে বলছে দৈনিক গড় উষ্ণতা বলতে কী বোঝো। তাহলে দৈনিক গড় উষ্ণতা মানে কি, কোনো স্থানে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেই ভাগফলই হলো ওই স্থানের দৈনিক গড় উষ্ণতা। অর্থাৎ এটি হলো দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যমান। উদাহরণ হচ্ছে কোনো দিনের সর্বোচ্চ উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা 16 ডিগ্রি সেলসিয়াস, তবে সেখানকার গড় উষ্ণতা হবে 30 + 16 / 2 = 23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা গেল তোমার দৈনিক গড় উষ্ণতা। এরপর দেখো যেটা আছে সমষ্ণ রেখা কাকে বলে। তাহলে সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলছে তোমার সমষ্ণ রেখা। এবার দেখো এখানে কি বলছে সমষ্ণ রেখা, আমি এখানে দেখি বলছে কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের কোনো সকল স্থানের উষ্ণতা একরকম থাকে, সেই স্থানগুলিকে আবহ মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেই রেখাকে সমষ্ণ রেখা বলে। সমষ্ণ রেখা আঁকার সময় যে স্থানের উচ্চতা বেশি তার তাপমাত্রাকে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় পরিবর্তিত করে তার ভিত্তিতে সমষ্ণ রেখা আঁকা হয়। তাহলে এটা গেল তোমার সমষ্ণ রেখা। এরপর যেটা আসছে বলছে উষ্ণতার নিয়ন্ত্রক বলতে কী বোঝো। অর্থাৎ দেখো যে বিষয়গুলি দ্বারা উষ্ণতা নিয়ন্ত্রিত হয় সেটিকে বলছে উষ্ণতা নিয়ন্ত্রক। তাহলে দেখো উষ্ণতা নিয়ন্ত্রক হচ্ছে দেখো ভূপৃষ্ঠের তাপমাত্রা সর্বত্র সমান নয়। হ্যাঁ, অনেকগুলি বিষয় এর ওপর পৃথিবীর নানান স্থানে তাপমাত্রা নির্ভরশীল। এই সব বিষয়গুলির একত্রে উষ্ণতার নিয়ন্ত্রক। উষ্ণতার বিভিন্ন নিয়ন্ত্রকগুলি হচ্ছে অক্ষাংশ, ভূমির উচ্চতা, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের উষ্ণতার নিয়ন্ত্রক। তাহলে এইগুলো বিষয় দ্বারা কিন্তু তোমার ভূপৃষ্ঠের উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। অথবা দেখো এটা আরেকটা আছে বলছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। তাহলে উষ্ণতার তারতম্যের কারণ এবং নিয়ন্ত্রক দুটো জিনিস কিন্তু একই। তাহলে তারতম্যের কারণগুলি দেখো আমাদের কত ভাগে ভাগ করতে পারছি, ওই যেগুলো আছে তোমার প্রথমে আছে দেখো অক্ষাংশ, তারপরে আছে তোমার উচ্চতা, স্থলভাগ এবং জলভাগের বন্টন, ভূমির ঢাল, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এবং অধক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা এবং নগরায়ন শিল্পায়ন, এতগুলো বিষয় কিন্তু তোমার বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রিত করে। এবারে প্রথমে অক্ষাংশ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কি বলছে, অক্ষাংশ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যরশ্মির পতন কোণে তারতম্য ঘটে, ফলে উষ্ণতারও পার্থক্য হয়। নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি ক্রমশ তীর্যকভাবে পড়ে, লম্বভাবে পতিত সূর্যরশ্মির তুলনায় তীর্যকভাবে পতিত সূর্যরশ্মির উত্তাপের পরিমাণ কম হয়। এর কারণগুলি হলো প্রথমে হচ্ছে তীর্যক রশ্মিকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে তুলনামূলকভাবে অধিক দূরত্ব অতিক্রম করতে হয়। 2 নম্বর হচ্ছে তীর্যক রশ্মি ভূপৃষ্ঠে বেশি জায়গায় ছড়িয়ে পড়ে, সুতরাং নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। ক্রমশ কমতে থাকছে। তাহলে এইটার সঙ্গে দেখো এই ছবিটা তোমরা দিতে পারো যে এখানে দেখো নিরক্ষীয় অঞ্চল লম্বভাবে কিরণ পড়ছে, কিন্তু তোমার মেরু অঞ্চল দিয়ে কিন্তু তীর্যকভাবে তোমার কিরণটা পড়ছে, যার জন্য কি হচ্ছে ওখানে কিন্তু তাপমাত্রাটা কম হচ্ছে। এরপর দেখো আসছে উচ্চতা। তাহলে উচ্চতাতে আমরা কি জানি যে সাধারণভাবে প্রতি কিলোমিটার উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে কিন্তু উপরের দিকে যদি আমরা 1 কিলোমিটার যাই তাহলে কিন্তু 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকবে। তাই একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতল স্থানের তুলনায় উচ্চ স্থানের তাপমাত্রা কম হয়। পরিষ্কার হয়েছে? তাই এটাই গেল তোমার উচ্চতার কারণ, যার জন্য তোমার আমাদের দার্জিলিং ঠান্ডা, পশ্চিমবঙ্গে অবস্থিত হলেও দার্জিলিং কিন্তু ঠান্ডা। এরপর দেখো আছে স্থলভাগ এবং জলভাগের বন্টন। তাহলে দেখো জলভাগের তুলনায় স্থলভাগ কী হয়, দিনের বেলা তাড়াতাড়ি গরম হয় এবং রাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। আবার একইভাবে গ্রীষ্মকালে স্থলভাগ যতটা উষ্ণ পার্শ্ববর্তী জলভাগ ততটা হয় না, বা শীতকালে স্থলভাগ যতটা শীতল হয় সংলগ্ন জলভাগ ততটা শীতল হয় না। এই জন্য সমুদ্র থেকে দূরে মহাদেশের অভ্যন্তরে জলবায়ু চরম বা মহাদেশীয় প্রকৃতির, কিন্তু সমুদ্র সংলগ্ন স্থানে সামুদ্রিক প্রভাবের জন্য উষ্ণতা কখনোই খুব বেশি বা কম হয় না, জলবায়ু কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। উদাহরণ হচ্ছে সমুদ্র থেকে দূরে দেশের অভ্যন্তরে অবস্থিত দিল্লির জলবায়ু চরম বা মহাদেশীয় প্রকৃতির, আবার সামুদ্রিক প্রভাবের জন্য মুম্বাইয়ের জলবায়ু কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির। এরপর দেখো আছে ভূমির ঢাল। এর ভূমির ঢাল কীভাবে তোমার প্রভাবিত করছে, বলছে
ভূমির যে ঢালের ওপর সূর্যালোক বেশি খাড়াভাবে পড়ে সেই ঢালে উষ্ণতা অপেক্ষাকৃত বেশি হয়, এর বিপরীত ঢালে সূর্যালোক তীব্রভাবে পড়ে এবং উষ্ণতাও তুলনামূলকভাবে কম হয়। উদাহরণ হচ্ছে উত্তর গোলার্ধে হিমালয়, আল্পস প্রভৃতি পর্বতশ্রেণীর উত্তর ঢালের তুলনায় দক্ষিণ ঢালে তাপমাত্রা বেশি হয়, আবার দক্ষিণ গোলার্ধের পর্বতশ্রেণীসমূহের উত্তর ঢাল তুলনায় বেশি উষ্ণ হয়। অর্থাৎ এই যে ভূমির ঢাল যেটা আছে, এই ভূমির ঢালটা তোমার সূর্যরশ্মি যেভাবে পড়বে সেই অনুযায়ী তোমার প্রভাবিত হচ্ছে। এই দেখো, এই যে দুটো ভূমির ঢাল, একটা হচ্ছে তোমার এই যে উত্তর, এটা দক্ষিণ, এটা উত্তরের দক্ষিণ, অর্থাৎ দক্ষিণ ঢালে কখনো বেশি পড়ছে, কখনো তোমার উত্তর ঢালে বেশি পড়ছে। অর্থাৎ যখন যেটাতে বেশি পড়বে সেখানে কিন্তু তাপমাত্রাটা বেশি হবে। এরপর দেখা আছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ বলছে বায়ু প্রবাহ তাপ বহন করে, তাই কোনো অঞ্চলের উপর দিয়ে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয় সেখানকার তাপমাত্রা বাড়ে এবং শীতল বায়ু প্রবাহিত হলে তাপমাত্রা কমে। উদাহরণ হিসাবে আমরা দিতে পারি যে শীতকালে সুমেরু ঠান্ডা বাতাস উত্তর আমেরিকা মহাদেশের অভ্যন্তরে বহুদূর পর্যন্ত চলে আসে। এর জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যভাগে শীতকালে তীব্র শীত হয়, আবার তুষারপাত হয়। আবার উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে ওই দেশটিরই প্রেরীয় অঞ্চলে শীতকালে বরফ গলে যায়। তাহলে এটা গেল তোমার বায়ু প্রবাহ। এরপর দেখো মেঘাচ্ছন্নতা এবং অধঃক্ষেপণ কীভাবে তোমার উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে। বলছে আকাশে ঘন মেঘের আবরণ একদিকে যেমন দিনের বেলা সূর্য শক্তিকে ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়, অপরদিকে রাত্রিবেলা ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকেও মহাশূন্যে পৌঁছাতে দেয় না। ফলে মেঘের আবরণ থাকলে দিনের বেলা উত্তাপ কমে, আবার রাত্রিবেলা কিন্তু উত্তাপ বেড়ে যায়। এই কারণে মেঘশূন্য রাত্রির তুলনায় মেঘাচ্ছন্ন রাত্রি অনেক গরম হয়। দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমার অনেক সময় আলাদাভাবে চলে আসে, যার জন্য এটা কিন্তু মোটা মোটা করে লেখা আছে। বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত প্রভৃতি বিভিন্ন প্রকার অধঃক্ষেপণে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পায়। এই জন্য বৃষ্টিহীন রাজস্থান মরু অঞ্চলের তুলনায় বৃষ্টিপাত অধ্যুষিত চেরাপুঞ্জি তাপমাত্রা অনেক কম। আবার বৃষ্টিপাতের তুলনায় শিলাবৃষ্টি এবং শিলাবৃষ্টির তুলনায় তুষারপাতের তাপমাত্রা হ্রাস বেশি পায়। তাহলে দেখো, এইটা করার পরে এই যে এখানে তোমার ছবিটা এইটা দিতে পারো যে মেঘাচ্ছন্ন যখন হচ্ছে তখন কী হচ্ছে, তাপমাত্রাটা কিন্তু বাইরে বেরোতে পারছে না, মেঘ একটা আবরণের মতো কাজ করছে। তাহলে এইগুলো গেল তোমার এই 6টা কারণের জন্য কিন্তু মোটামুটি তোমার বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। এছাড়াও কিছু কিছু জিনিস আছে যেটা তোমার যেমন সমুদ্র স্রোত, যেমন তোমার বায়ুমণ্ডল উষ্ণ হলে তোমার তাপমাত্রা বেড়ে যায়, একই রকমভাবে সমুদ্র স্রোত যদি উষ্ণ হয় তাহলে সেখানকার তাপমাত্রা বেড়ে যাবে এবং শীতল হলে তাপমাত্রা কমে যাবে। স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ উদ্ভিদের বিভিন্নভাবে বায়ুমণ্ডলকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে প্রভাব বিস্তার করে, যেমন কি প্রচ্ছেদন প্রক্রিয়া। বলছে গাছে প্রচ্ছেদন প্রক্রিয়ার বায়ুতে জলীয় বাষ্প সংযুক্ত করে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমায়। ছায়া প্রদান হচ্ছে দিনের বেলায় ছায়া প্রদান করে গাছ বায়ুমণ্ডলের তাপমাত্রা কমাতে সাহায্য করে। 3 নম্বর কি কার্বন ডাই অক্সাইড গ্রহণ, সালোক সংশ্লেষের জন্য বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে উদ্ভিদ বায়ুমণ্ডলের তাপমাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখো মৃত্তিকা। মৃত্তিকাটা কীভাবে বলছে, যে বিভিন্ন প্রকার মৃত্তিকার তাপ গ্রহণ এবং বিকিরণ ক্ষমতা একরকম নয় বলে মৃত্তিকার পার্থক্যে বায়ুমণ্ডলের তাপমাত্রারও তারতম্য হয়। যেমন এক প্রকার হচ্ছে মাটির প্রকার, যে পলি মাটির তুলনায় ল্যাটারাইট মাটি তাপ গ্রহণ এবং বিকিরণ ক্ষমতা অধিক, তাই পলি সমৃদ্ধ গঙ্গা বদ্বীপের তুলনায় ল্যাটারাইট মাটি অধ্যুষিত পুরুলিয়ায় দৈনিক তাপমাত্রার প্রসার বেশি হয়। আবার মাটির আর্দ্রতা বলছে আবার আর্দ্র মাটির তুলনায় শুষ্ক মাটিতে দ্রুত উত্তাপ এবং শীতল হয়। এই জন্য রাজস্থানের শুষ্ক মৃত্তিকা অঞ্চলের তুলনায় গঙ্গা সমভূমির আর্দ্র মৃত্তিকা অঞ্চলে উষ্ণতা কম হয়। এরপর আছে নগরায়ন এবং শিল্পায়ন। বলছে শহরাঞ্চলে রাস্তা এবং বাড়ি তৈরির উপাদান, বলছে শহর নগর শিল্পাঞ্চলে বেশিরভাগই ভূমি ইট সিমেন্ট কংক্রিটের বাড়ি এবং রাস্তায় ঢাকা থাকে, আর এই সব উপাদান দ্রুত উত্তপ্ত হয় বলে শহর নগর শিল্পকেন্দ্রের তাপমাত্রা বেশি হয়। আর কলকারখানার নির্গত তাপ, বলছে শিল্পাঞ্চলের কলকারখানার নির্গত তাপেও বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয়। আর গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অধিক সংখ্যায় যানবাহন এবং কলকারখানার নির্গত CO2 কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাস বেশি পরিমাণে তাপ শোষণ করে এইসব স্থানের বায়ুর তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাহলে এটা গেল তোমার নিয়ন্ত্রকগুলি। এরপরের প্রশ্ন কী আছে দেখো, নিয়ন্ত্রক হয়ে গেল। এরপর দেখো বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। বৈপরীত্য মানে বিপরীত অবস্থা, বৈপরীত্য মানে হচ্ছে বিপরীত অবস্থা। তাহলে আমরা টপোস্ফিয়ারে কি জানি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা কমতে থাকে, কিন্তু যখন এটা বেড়ে যাবে তখনই সেটাকে বলছে বৈপরীত্য উষ্ণতা। ঠিক আছে, তাহলে দেখো বৈপরীত্য উষ্ণতাটা কি, এটা একটু ভালো করে পড়বে। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, যেমন বৈপরীত্য উষ্ণতার সঙ্গে সঙ্গে ক্যাটাবেটিক অ্যানাবেটিক দুটো বায়ুর কথা আসে। তাহলে দেখো প্রথমে হচ্ছে স্বাভাবিক ধারণা, হচ্ছে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে টপোস্ফিয়ারের ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। তাপমাত্রার স্বাভাবিক হ্রাসের হার
এই হ্রাসকে তাপমাত্রার স্বাভাবিক হ্রাসের হার বলে। এটা কিন্তু তোমাদের জানতে হবে যে তাপমাত্রার স্বাভাবিক হ্রাসের হার কাকে বলে। অর্থাৎ প্রতি কিলোমিটারে যে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমছে ট্রপোস্ফিয়ারে, এটিকেই বলছে তাপমাত্রার স্বাভাবিক হ্রাসের হার। এই বিপরীত ধারণাটাকে কী বলছে? বলছে কিন্তু কোনো কোনো স্থানে কোনো কোনো সময় উচ্চতা বাড়লেও উষ্ণতা কমে না বরং বেড়ে যায়। ঠিক আছে, এটাকেই বলছে বৈপরীত্য উষ্ণতা। কারণটা কি? বলছে সাধারণত পার্বত্য উপত্যকায় শান্ত মেঘমুক্ত রাতে পর্বতের উপরের অংশে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা এবং ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বেয়ে নিচে উপত্যকায় নেমে আসে। অর্থাৎ ধরো এটা যদি এই যে দুটো পাশাপাশি দুটো পর্বত আছে, এখানকার বায়ুটা কী হচ্ছে, ঠান্ডা যখন হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু নিচের দিকে এই উপত্যকার দিকে নেমে আসে। যখনই ঠান্ডা হচ্ছে সেটা ভারী হয়ে যাচ্ছে এবং এই যে নিচের দিকে আসছে এই বায়ুটার নাম হচ্ছে তোমার ক্যাটাবেটিক বায়ু। বুঝতে পারছো? অর্থাৎ শীতল ভারী বায়ুটা যেটা উপত্যকার দিকে নেমে আসছে সেটাকে বলছে ক্যাটাবেটিক বায়ু। এই বায়ুকে বলছে ক্যাটাবেটিক বায়ু। অন্যদিকে সারাদিন ধরে উষ্ণ হওয়া পর্বতের পাদদেশের বায়ু হালকা হয়ে উপত্যকার ঢাল বেয়ে ঊর্ধ্বগামী হয়। তাহলে যখনই তোমার শীতল বায়ুটা নিচে আসছে তখন এই জায়গাতে কী হচ্ছে, এই বায়ুটাকে কিন্তু ঠিলে উপরের দিকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এই বায়ুটাকে বলছে তোমার অ্যানাবেটিক বায়ু। এটা কিন্তু অপেক্ষিত হালকা এবং উষ্ণ। এই বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলা হয়। ফলে উপত্যকার নিচু অংশে উত্তাপের পর্বতের উপরের অংশের তুলনায় অনেক কম হয়। একে বৈপরীত্য উষ্ণতা বলে। অর্থাৎ দেখো, এখানে যদি শীতল বায়ু থাকে, উপরে যদি উষ্ণ বায়ু থাকে, তখন কি হবে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা কিন্তু কি হবে, নিচে তোমার থাকবে কম এবং উপরের দিকে থাকবে তোমার বেশি। ঠিক আছে, এটাকে বলছে বৈপরীত্য উষ্ণতা। উপত্যকার নিচু অংশে উত্তাপের পর্বতের উপরের অংশের তুলনায় অনেক কম হয়, একে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। প্রভাব কি? এই জন্য ইউরোপের অনেক জায়গায় লোকবসতি, কৃষিকাজ উপত্যকার নিচের দিকে না হয়ে পর্বতের ওপরের ঢালে দেখা যায়। তাহলে এটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। এখান থেকে অনেকগুলোই প্রশ্ন আসে। প্রথম হচ্ছে তোমার বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, তাপমাত্রার স্বাভাবিক হ্রাস হার কী, ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু কাকে বলে, এই দুটোর পার্থক্য কী, আর এই বায়ুর প্রভাব। ঠিক আছে, এই কতগুলো প্রশ্ন কিন্তু এই বৈপরীত্য উত্তাপ থেকে এসে থাকে। এরপর দেখো আমাদের যেটা আছে, বলছে সমভাবাপন্ন বা উপকূলীয় সামুদ্রিক জলবায়ু ও চরমভাবাপন্ন বা মহাদেশীয় জলবায়ু কাকে বলে। তাহলে এটা দেখো, যখন আমি তোমাদের পড়ালাম ওই স্থলভাগ এবং জলভাগ নিয়ন্ত্রক হিসাবে, তখনই কিন্তু তোমার এটা বলা হয়েছে। তো তবুও আমি তোমাদের আরও একবার এখানে বলে দিতে চাই যে দুটোর যদি ডেফিনেশন আসে তাহলে কীভাবে তোমরা দিতে পারবে। তাহলে দেখো, প্রথম হচ্ছে উপকূলীয় সামুদ্রিক বায়ু, বা এটাকে বলছে তোমার সমভাবাপন্ন। বলছে এখানে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগে এবং রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু বয়। 24 ঘন্টায় বায়ু প্রবাহের কারণে উপকূলীয় জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, চরমতা খুব কম। এই কারণেই ভারতের উপকূল অংশ সমভাবাপন্ন। ভূমধ্যসাগরীয় জলবায়ু, পশ্চিম ইউরোপীয় জলবায়ু এই প্রকৃতির হয়। এরপর দেখো মহাদেশীয় জলবায়ু বা চরমভাবাপন্ন কোনটাকে বলছে। বলছে উপকূল থেকে অনেকটা দূরে মহাদেশের অভ্যন্তরে সমুদ্র বায়ুর প্রভাব থাকে না, তাই জলবায়ু চরম প্রকৃতির হয়। অর্থাৎ গ্রীষ্মকালে প্রখরতা যেমন বেশি, তেমনি শীতের তীব্রতা বেশি। বার্ষিক উষ্ণতার প্রসার এখানে খুব বেশি। এই কারণেই মুম্বাই, পুরী অপেক্ষা দিল্লির জলবায়ু চরম প্রকৃতির। এশিয়ার মধ্যভাগ, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যভাগ মহাদেশীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তাহলে মহাদেশীয় মানেই হচ্ছে তোমার চরমভাবাপন্ন, আর উপকূলীয় মানেই হচ্ছে তোমার সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু। এরপর দেখো যেটা আছে আমাদের তাপমণ্ডল বা তাপ বলয় জিনিসটা কি। তাহলে তাপমণ্ডল বা তাপ বলয় কোনটাকে বলছে? দেখো, তাপমণ্ডল বা তাপ বলয় হচ্ছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সূর্যরশ্মির পতন কোণ এবং সূর্যরশ্মির স্থায়িত্বকালের পার্থক্যের জন্য তাপমাত্রার তারতম্য হয়। উচ্চ অক্ষাংশে কম তাপমাত্রা এবং নিম্ন অক্ষাংশে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়। এইভাবে অক্ষাংশ ভেদে তাপমাত্রার তারতম্য হয় বলে অক্ষাংশ বরাবর গোলাকার পৃথিবীর কয়েকটি তাপযুক্ত অঞ্চলে ভাগ করা হয়, যেগুলি বলয়ের আকারে পৃথিবীকে বেষ্টন করে আছে। সেই তাপযুক্ত অঞ্চলগুলিকেই তাপমণ্ডল বা তাপ বলয় বলা হয়। পৃথিবীতে মোট 5টা তাপ বলয় আছে। কি কি আছে? উষ্ণমণ্ডল অর্থাৎ 0 থেকে 23 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ। 2 নম্বর হচ্ছে তোমার উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। এই দেখো, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল যে 23.5 ডিগ্রি 66 ডিগ্রি উত্তর। দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল যেটা 23.5 ডিগ্রি থেকে 66 ডিগ্রি দক্ষিণ। উত্তর হিমমণ্ডল যেটা 66 ডিগ্রি 90 ডিগ্রি উত্তর, এবং দক্ষিণ হিমমণ্ডল যেটা 66 থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত তোমার বিস্তৃত। আর এর ছবি যদি তোমরা দিতে চাও তাহলে এই দেখো, এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এই যে গোল করে তোমার দেওয়া আছে, এটা হচ্ছে নিরক্ষরেখা, এই কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, এবং এই দেখো এখানে তোমার উষ্ণমণ্ডল, এটা নাতিশীতোষ্ণ মণ্ডল, এই যে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল,
উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল, উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। তাহলে এটা গেল তোমার তাপমণ্ডল, এবং এদের পরিচয় দিতে বলছে। তাহলে দেখো এদের পরিচয় যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে এই যে পরিচয়গুলো এরকমভাবে দিতে হবে যে উষ্ণমণ্ডল কোনটাকে বলছে, উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল কোটলি বলছে নিরক্ষরেখার উত্তর দক্ষিণে 37 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল বলা হয়। 27 ডিগ্রি থেকে 80 ডিগ্রি ফারেনহাইট সমষ্ণ রেখাকে অনেক সময় উষ্ণমণ্ডলের সীমারেখা ধরা হয়। সেক্ষেত্রে নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে 30 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত স্থানসমূহ উষ্ণমণ্ডলের অন্তর্গত। এরপর দেখো নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর এবং দক্ষিণ, যেটা কর্কটক্রান্তি থেকে ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখার মধ্যে অবস্থিত। বলছে কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে যথাক্রমে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এর মধ্যে কর্কটক্রান্তি রেখা 37 ডিগ্রি উত্তর থেকে সুমেরু বৃত্ত 66 ডিগ্রি উত্তর পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এবং মকরক্রান্তি রেখা অর্থাৎ 37 ডিগ্রি দক্ষিণ থেকে কুমেরু বৃত্ত 37 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটির নাম হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। সমষ্ণ রেখার হিসাবে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ রেখার মাঝখানের স্থান নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। এরপর দেখা আছে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। এটা কি তোমার সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দুর মধ্যে অবস্থিত। তাহলে উভয় গোলার্ধে 2 সুমেরু বৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত অঞ্চলকে হিমমণ্ডল বলা হয়। এর মধ্যে সুমেরু বৃত্ত 66 ডিগ্রি উত্তর থেকে সুমেরু বিন্দু 90 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত অঞ্চলের নাম হচ্ছে উত্তর হিমমণ্ডল, এবং কুমেরু বৃত্ত 66 ডিগ্রি দক্ষিণ থেকে কুমেরু বিন্দু 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত অঞ্চলের নাম হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল। তাহলে এটা দেওয়ার পরে তোমাদের এই ছবিটা দিলে পরে কিন্তু তোমার হয়ে যাবে। তাহলে এটা গেল তোমার তাপ বলয়। এরপর দেখো পৃথিবীর তাপের আনুভূমিক বন্টন লেখো। তাহলে দেখো আমাদের পৃথিবীর তাপের আনুভূমিক বন্টন মানেই হচ্ছে তোমার এই অক্ষরেখা বরাবর যে তাপের বন্টন, সেটিকেই বলছে তোমার তাপের আনুভূমিক বন্টন। তাহলে দেখো আনুভূমিক বন্টন যদি আমরা দেখতে যাই তাহলে বলছে যে উভয় গোলার্ধে জানুয়ারি থেকে জুলাই মাসে যেহেতু সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয়, তাই পৃথিবীর উষ্ণতার বন্টনে এই 2 মাসের উষ্ণতা আলোচিত হয়। যদিও এটা লেস ইম্পর্টেন্ট, তবুও যেহেতু সিলেবাসে আছে তাই আমি তোমাদের এটা আলোচনা করছি। তাহলে দেখো জানুয়ারি মাসে কি হয়, বলছে সূর্য মকরক্রান্তি রেখার কাছাকাছি লম্বভাবে কিরণ দেয় বলে এই সময় উত্তর গোলার্ধ শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। 2 নম্বর কি 30 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ রেখা আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় অবস্থান করে। 3 নম্বর উত্তর কানাডা, সাইবেরিয়া অঞ্চলে তোমার -30 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ রেখা থাকে। 4 নম্বর হচ্ছে পৃথিবীর মধ্যভাগ বরাবর 20 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ রেখা থাকে। তাহলে এত দূর পর্যন্ত গেল তোমার গ্রীষ্মকালে। এই দেখো এটা হচ্ছে তোমার উষ্ণতা বন্টন জানুয়ারি মাসের, অর্থাৎ এটা তোমার জানুয়ারি মাসের, আর এটা হচ্ছে তোমার জুলাই মাসের, অর্থাৎ এটা হচ্ছে তোমার শীতকালের, এটা হচ্ছে তোমার গ্রীষ্মকাল বা বর্ষাকালের। তাহলে জুলাই মাসে কি বলছে, 2 নম্বর হচ্ছে সূর্য কর্কটক্রান্তি রেখার কাছাকাছি থাকে বলে এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। আর 2 নম্বর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ রেখা সাহারা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ মধ্য এশিয়ায় অবস্থান করে। 3 নম্বর হচ্ছে উত্তর গোলার্ধে 0 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ রেখা থাকে উত্তর মেরুর নিকট, এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু মহাসাগরের উপর। তাহলে দেখো এই ছবিটা তোমাদেরকে দিতে হবে। তাহলে এটা গেল তোমার আনুভূমিক বন্টন। এরপর দেখো আছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এবং এর কারণ এবং ফলাফলগুলি লেখো। তাহলে বিশ্ব উষ্ণায়ন আমরা এটা সম্পর্কে সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং কী। তাহলে প্রথমে বলবো গ্লোবাল ওয়ার্মিং কী। দেখো বলছে কোনোরূপ প্রাকৃতিক কারণ ছাড়াই প্রধানত মানুষের নানা প্রকার বিবেচনাপ্রসূত কাজের ফলে বায়ুমণ্ডলের নিম্ন স্তরের ক্রমবর্ধমান এবং স্বাভাবিক উষ্ণতা বৃদ্ধিকে বিজ্ঞানী এবং পরিবেশবিদগণ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে অভিহিত করেছেন। এই বিশ্ব উষ্ণায়নের কারণগুলি কী কী? প্রথম যেটা আছে দেখো অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার, অর্থাৎ কয়লা খনিজ তেলের ব্যবহার। বলছে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং যানবাহনের জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়ায় বাতাসে প্রচুর পরিমাণে CO2 মিশছে, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। 2 নম্বর হচ্ছে মিথেন গ্যাসের নির্গমন। বলছে মিথেন একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস। বিভিন্ন জলাভূমি, ধান খেতে জমে থাকা জল থেকে মিথেন গ্যাস নির্গত হয়। এছাড়া পচনশীল জৈব পদার্থ, গবাদি পশুর মল থেকেও প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বাতাসে মেশে, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করছে। 3 নম্বর কি আছে, অরণ্য ছেদন। বলছে পৃথিবী জুড়ে নানা কারণে অরণ্য ধ্বংস হয়ে চলেছে। এতে বায়ুতে CO2 পরিমাণ বেড়ে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড তাপমাত্রা বৃদ্ধিতে সহায়ক। এরপর কি আছে, নাইট্রাস অক্সাইড নির্গমন। বলছে কৃষি জমিতে নাইট্রোজেন সারের ব্যবহারের মাধ্যমে বা অরণ্যে দাবানলের সৃষ্টি হলে বায়ুতে প্রচুর পরিমাণে নাইট্রাস অক্সাইড মেশে, যা বিশ্ব উষ্ণায়নের সহায়ক। 5 নম্বর হচ্ছে CFC গ্যাসের নির্গমন। বলছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, বডি স্প্রে প্রভৃতি ব্যবহারের মাধ্যমে বা
বাতাসে সিএফসি নির্গত হয়। এছাড়া ইলেকট্রনিক শিল্প, রং শিল্প, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী প্রস্তুত করতেও ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি ব্যবহার হয়, যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। এছাড়া দেখো কিছু কিছু আছে, বিপুল পরিমাণে জ্বালানি কাঠের দহন, পচা এবং জৈব আবর্জনা বৃদ্ধি, জনবিস্ফোরণ প্রভৃতি প্রত্যক্ষ পরোক্ষভাবে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করছে। এবার দেখো এর প্রভাবগুলি কী কী, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে আমরা যে এত জানছি, এর কারণ বা এর প্রভাবগুলো কী কী। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার জলবায়ু পরিবর্তন। হচ্ছে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য শীতের তুলনায় গ্রীষ্ম তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিটি ঋতুর আগমন অনিয়মিত এবং বিলম্বিত হচ্ছে। ঘূর্ণিঝড়ের সংখ্যা এবং তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং খরার প্রাদুর্ভাব বাড়ছে। 2 নম্বর হচ্ছে হিমবাহের মাত্রাতিরিক্ত গলন। তা দেখো ভূমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, অসংখ্য হিমবাহ এবং বিশালাকৃতি বরফের চাদর সহ পৃথিবীর বিভিন্ন পার্বত্য অঞ্চল হিমবাহ গলে যাওয়ার জন্য ক্রমশই সংকুচিত হচ্ছে, অর্থাৎ এদের আয়তন হ্রাস পাচ্ছে। যেমন হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী প্রভৃতি হিমবাহ। তারপর কি নদ নদীতে জলের পরিমাণ হ্রাস। হ্যাঁ, কেন হচ্ছে? কারণ পার্বত্য হিমবাহগুলি ক্রমশ সংকুচিত হওয়ার ফলে হিমবাহ সৃষ্ট নদ নদীতে জলের পরিমাণ ক্রমশ কমে আসছে। এর ফলে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু প্রভৃতি গুরুত্বপূর্ণ নদ নদী ধীরে ধীরে ক্ষীণকায় হতে থাকবে এবং তার ফলে ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জলভাব জনিত নানা ধরনের সমস্যা ভয়ঙ্কর রূপ নেবে। এরপর আছে কি সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। তাহলে দেখো যখনই তোমার বরফটা গলে যাবে তখন সেই জলটা তো বরফে সমুদ্রে আসবে। তাহলে মেরু অঞ্চল এবং পার্বত্য অঞ্চলের হিমবাহ দ্রুত গলে যাওয়ার জন্য সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাচ্ছে। বিগত শতাব্দীতে পৃথিবীর গড় তাপমাত্রা 0.9 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার বেড়ে গেছে। এর জন্য সমুদ্র উপকূলের নিচু অঞ্চলগুলিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা আছে। অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাত। যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে বাষ্পীভবনের হার এবং বায়ু জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদির তীব্রতা বেড়েছে। অধঃক্ষেপণের বন্টনে যথেষ্ট অস্বাভাবিকতার সৃষ্টি হয়েছে, অর্থাৎ শুষ্ক অঞ্চলগুলিতে বন্যা এবং আর্দ্র অঞ্চলগুলিতে খরা দেখা দিচ্ছে। আর অন্যান্য প্রভাব কী কী? শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি। কৃষি বিশেষজ্ঞদের মতে উষ্ণতা বৃদ্ধি এবং খরাজনিত কারণে শস্য উৎপাদন 10 থেকে 70% পর্যন্ত কমে যাবে। কৃষির পদ্ধতির পরিবর্তন। বৃষ্টিপাত নির্ভর কৃষি এলাকাগুলিতে সেচ ব্যবস্থা নির্ভর চাষাবাদ শুরু হবে। উচ্চ অক্ষাংশ উষ্ণতা অঞ্চলে ফসল বৃদ্ধি পাবে, ফলে কৃষিচক্রে পরিবর্তন ঘটবে। আর এল নিনোর আগমন এবং প্রভাব বৃদ্ধি। এল নিনো মানে কি? উষ্ণ বায়ু, যেটা বলছে সমুদ্র স্রোত। উষ্ণ সমুদ্র স্রোতকে বলছে এল নিনো, আর শীতল সমুদ্র স্রোতকে বলছে লা নিনো। তাদের উষ্ণ সমুদ্র স্রোত যে কোনো কোনো বছর বড়দিনের কাছাকাছি সময়ে দক্ষিণ আমেরিকার পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোতটি প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। হ্যাঁ, এল নিনোর আবির্ভাবের বছরগুলিতে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় খরা, পেরু, চিলি বা মরুভূমিতে অত্যধিক বৃষ্টিপাত, কানাডায় উষ্ণ শীতল বায়ু প্রবাহ প্রভৃতি বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে। আর 3 নম্বর কি? অর্থাৎ বিশ্ব জলবায়ুতে একটা অস্থিরতা, অনিশ্চয়তা দেখা যায়। বিশেষজ্ঞদের মতে বিশ্ব উষ্ণায়নের ফলে জন্য এল নিনোর আগমন এবং তীব্রতা ক্রমশই বৃদ্ধি পাবে। তাহলে এটা গেল তোমার ওই বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এরপর দেখো গ্রিন হাউস কি, গ্রিন হাউসের প্রভাব কি। তাহলে দেখো গ্রিন হাউস আর গ্রিন হাউস ইফেক্ট দুটো জিনিস কিন্তু আমাদের কাছে পরিষ্কার হতে হবে যে গ্রিন হাউস জিনিসটা কি। দেখো গ্রিন হাউসটা কি? গ্রিন হাউস অর্থাৎ ঘর, সবুজের ঘর, অর্থাৎ গাছের জন্য যে ঘর তৈরি করা হয় শীত প্রধান দেশে, সেটা হচ্ছে তোমার গ্রিন হাউস। তাহলে গ্রিন হাউসটা কি বলছে? এটি হলো কাঁচ বা স্বচ্ছ পলিথিনের তৈরি ঘর। বুঝতে পেরেছো? এই ঘরে সূর্যালোক সহজে প্রবেশ করতে পারে, কিন্তু সবটাই সহজে বেরিয়ে যেতে পারে না। বৃহত্তর তরঙ্গরূপে, অর্থাৎ যখন ঢুকছে তখন ক্ষুদ্র তরঙ্গরূপে কিন্তু ঢুকে যাচ্ছে কাঁচ বা প্লাস্টিকের মধ্য দিয়ে, কিন্তু যখন সেটা বৃহৎ তরঙ্গ হচ্ছে তখন কিন্তু সেটা আর কিন্তু ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে পারছে না। ফলে ঘরের ভিতরের উষ্ণতা কিছুটা বেশি হয়। শীতপ্রধান অঞ্চলে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাষাবাদ করা হয়। এই ঘরই হলো গ্রিন হাউস। এই দেখো এই যে ঘরটা করা হয়েছে, অর্থাৎ শীতপ্রধান দেশে যদি ধরো তোমার এই ঘরটা না করা হয় তাহলে কিন্তু গাছগুলো তোমার অতি শীতলতার জন্য কিন্তু বাঁচবে না। যার জন্য কি হয়, এই ঘরটা করে দেওয়াতে ভিতরের তাপমাত্রাটা কিন্তু বেশি থাকে, যদিও বাইরের তাপমাত্রা রাতের বেলায় কমে যায়। অর্থাৎ দিনের বেলাতে এই তাপটা সংগ্রহ করে, রাতের বেলাতে কিন্তু ওই তাপটাই ধরে রাখে। তাহলে এই ঘরটাকেই বলছে তোমার গ্রিন হাউস। গ্রিন মানে হচ্ছে উদ্ভিদ, আর হাউস মানে ঘর। অর্থাৎ শীতপ্রধান দেশে উদ্ভিদের জন্য যে ঘর করা হয় উদ্ভিদের সুবিধার্থে, চাষাবাদের সুবিধার্থে, সেটিকে বলছে গ্রিন হাউস। এবারে এটাকে আমরা ব্যবহার করছি গ্রিন হাউস প্রভাব। অর্থাৎ আমাদের পুরো পৃথিবীকে যদি আমরা ঘর ধরি তাহলে তার উপরে যে স্তর সৃষ্টি হচ্ছে গ্রিন হাউস, যার জন্য আমাদের পুরো পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সেটিকেই বলছে তোমার গ্রিন হাউস ইফেক্ট। তাহলে দেখো গ্রিন হাউস প্রভাব।
এই দেখো এখানে আছে গ্রিন হাউস প্রভাব। তাহলে গ্রিন হাউস প্রভাব কি বলছে, যে পদ্ধতিতে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যালোক পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত হওয়ার ফলে সৃষ্ট দীর্ঘ তরঙ্গ রশ্মি বায়ুমণ্ডলের কিছু গ্যাস দ্বারা শোষিত হয় এবং পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি হয়, তা হলো গ্রিন হাউস প্রভাব। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার গ্রিন হাউস প্রভাব। এরপর দেখো এল নিনো এবং লা নিনো কি, এদের পার্থক্য। তাহলে এল নিনো এবং লা নিনো এই দুটো তো তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম, যে একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা শীতল স্রোত। এবারে কিন্তু এখানে তোমাদের এটা আলাদা করে অনেক সময় চলে আসে, তখন তোমাদেরকে লিখতে হবে যে এল নিনো লা নিনো কী এবং এই দুটোর মধ্যে পার্থক্য কী। তাহলে দেখো এল নিনো কোনটাকে বলছে, ডিসেম্বর মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চিলি উপকূলে মাঝে মাঝে যে ব্যতিক্রম ধর্মী নিম্নচাপ, অতিবৃষ্টি এবং উষ্ণ সমুদ্রপৃষ্ঠ দেখা যায় তা হচ্ছে এল নিনো। আর লা নিনো কি বলছে, এল নিনোর পর্বের শেষে পেরু উপকূল বরাবর যে শীতল সমুদ্রপৃষ্ঠের সৃষ্টি হয় তা হলো লা নিনো। বায়ুর উচ্চচাপ এবং এর সঙ্গী। এরপর কি এল নিনো দক্ষিণমুখী, যার সঙ্গী অস্থির ও উষ্ণ সমুদ্রপৃষ্ঠ। আর লা নিনো উত্তরমুখী, যার সঙ্গী শীতল শান্ত ও সুস্থিত সমুদ্রপৃষ্ঠ। এল নিনো বছরে ভারতীয় উপমহাদেশে খরা দেখা যায়, আর লা নিনো বছরে ভারতীয় উপমহাদেশে স্বাভাবিক মৌসুমী বৃষ্টি দেখা যায়। তাহলে এটাই গেল তোমার এল নিনো এবং লা নিনোর মধ্যে পার্থক্য। তাহলে এই কতগুলো প্রশ্ন করলেই কিন্তু তোমাদের এই বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা এবং পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে তোমাদের চেষ্টা হবে। তাহলে দেখো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।